নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক তারাপদ রায়ের লেখা গল্প হেস্তনেস্ত। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিখ্যাত উকিল মিস্টার এইচ.এন. চৌধুরীর নাম যে হেস্তনারায়ণ চৌধুরী এবং বিখ্যাত ডাক্তার ডক্টর এন.এন. চৌধুরীর নাম যে নেস্তনারায়ণ চৌধুরী, এ কথা খুব বেশি লোক জানে না। ওরাও যথাসাধ্য ওদের নামের আদ্যক্ষরের মাধ্যমেই পরিচিত থাকতে চেয়েছেন, কারণ ওই হেস্ত ও নেস্ত ছাড়া ওদের আর কোনো ভালো বা খারাপ নামই নেই। কিন্তু আত্মীয় স্বজন, স্কুল জীবনের কিছু বন্ধু, এইরকম পুরনো দু চারজন ছাড়া সবাই এইচ.এন. চৌধুরী এবং এন.এন. চৌধুরী জানেন। হেস্তনেস্ত হলেন যমজ ভাই। ওদের যমজ জন্মানোর সুসংবাদ পেয়ে ওদের ঠাকুরদা সূর্যনারায়ণ চৌধুরী দুজনের নাম দিলেন হেস্ত আর নেস্ত। বড় নাতির নাম হেস্তনারায়ণ, ছোট নাতির নাম নেস্তনারায়ণ। কে ছোট কে বড়, এই সমস্যা অবশ্য চিরকালই ছিল, এখনো আছে। আগেও সংশয় ছিল এবং এখনো চলছে। এখনো মধ্যে মধ্যে হেস্তনারায়ণ নিজেকে নেস্তনারায়ণ ভাবেন এবং নেস্তনারায়ণ নিজেকে হেস্তনারায়ণ ভাবেন। সূর্যনারায়ণ বেশ নাম করা পাগল ছিলেন। 10টা গাঁয়ের লোক তাকে চিনত। তিনি যখন যমজ নাতিদের নাম হেস্তনেস্ত রেখেছিলেন, বিশেষ কেউ গুরুত্ব দেয়নি। সবাই ভেবেছিলেন বুড়ো ভুলে গেলে ভালো দেখে দুটো নাম দিয়ে দিলেই হবে ছেলে দুটোকে। কিন্তু তা হলো না। অন্নপ্রাশন থেকে স্কুলে ভর্তি হওয়া পর্যন্ত বুড়ো নিজে দাঁড়িয়ে থেকে হেস্তনেস্ত নাম দুটো চালু রাখলেন। এই নামকরণের দ্বারা নিজে কিসের হেস্তনেস্ত করতে চেয়েছিলেন তা কে জানে। হেস্তনারায়ণ এবং নেস্তনারায়ণের কাহিনী অতি জটিল এবং দীর্ঘ। সেই কাহিনীতে ম্যাট্রিকে অঙ্কে লেটার কে পেয়েছিল, হেস্তনারায়ণ না নেস্তনারায়ণ? কাকে গঙ্গার ধারে দাঁড় কাকে কামড়ে দিয়েছিল, হেস্তকে না নেস্তকে, ইত্যাদি বহুবিধ কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। সুতরাং এই জটিল পৌত্রদ্বয়ের কথা এখন থাক। তার চেয়ে আমরা তাদের পিতামহ সহজ সরল পাগল সূর্যনারায়ণ চৌধুরী দু একটা কথা বলি। সূর্যনারায়ণ চৌধুরী ছিলেন গানের ভক্ত, কিন্তু এর মধ্যেও তাঁর ছিল প্রচন্ড পাগলামি। এক গান কখনো বেশিবার শুনতেন না, এমনকি যে গান কখনো শুনেছেন এমন গানও তিনি শুনতেন না। রেডিও বা রেকর্ডের গান দু কানে সইতে পারতেন না। সব সময় তার চাই নতুন ও টাটকা গান। তিনি বলতেন, ওইসব এঁদো বাসি সঙ্গীত আমার চলবে না। নতুন গান লেখার জন্য, সেই গানে সুর দেওয়ার জন্য আলাদা আলাদা লোক রেখেছিলেন তিনি। মধ্যে মধ্যে একঘেয়ে বোধ হলেই লোক বদলিয়ে ফেলতেন। তার খামখেয়ালিপনার জন্য কত নিরীহ লোকের যে বিনা কারণে চাকরি গেছে। হেস্তনেস্ত জন্মানোর সময় সূর্যনারায়ণের গীতিকার ছিলেন রামগোবিন্দ সান্যাল। হেস্তনেস্তকে নিয়ে অসামান্য গান বেঁধেছিলেন। হ্যাঁ, হেস্ত যদি নেস্ত হতো হেস্ত, তোমরা তবে খুশি হতে বলতে আচ্ছা বেশ তো। পাঁচালি সুরে খোল করতালের সঙ্গে এই গান গাওয়া হতো। একসঙ্গে 10-12 জন গায়ক এই গান গাইতেন, যাকে বলে রীতিমতো সমবেত সঙ্গীত। সূর্যনারায়ণ চৌধুরীর খুবই ভালো লেগেছিল এই গান, খুব খুশি হয়েছিলেন তিনি। জীবনে যে সামান্য কটি গান তিনি একাধিকবার শুনেছিলেন, তার মধ্যে একটি ছিল এই হেস্তনেস্ত জন্মগীতি। আরো অনেক ভালো গান লিখেছিলেন রামগোবিন্দ বাবু, তার দু একটি তো রীতিমতো স্মরণীয়। একবার তার পুকুরের শোভা বর্ধনের জন্য সূর্যনারায়ণ কয়েক জোড়া রাজহাঁস কিনেছিলেন। সেই রাজহাঁসগুলিকে নিয়ে একটি অসামান্য সঙ্গীত রচনা করেছিলেন রামগোবিন্দ সান্যাল। পাঠশালার ছেলেরা যেভাবে সুর করে ভাঙা গলায় নামতা পড়ে, ঠিক সেইভাবে গানটি গাওয়া হতো। শ্রোতাদের কৌতূহল নিরসনের জন্য সেই গানটির কয়েকটি ইতস্তত বিক্ষিপ্ত পংক্তি এখানে উদ্ধৃত করছি। আসলে গানটি ছিল অতি দীর্ঘ, প্রায় 500 লাইন। গায়কেরা গাইতে গাইতে হাঁফিয়ে যেত। সূর্যনারায়ণ চৌধুরী বলেছিলেন, এই গানটিতে যত গায়কের গলা শুকিয়ে যাবে, যত সে হাঁসফাঁস করতে থাকবে,
তত প্রকৃত পরিবেশ সৃষ্টি হবে, গানটি সাংঘাতিক জমবে। ফলে গাইতে গাইতে গলা শুকিয়ে দম বন্ধ হয়ে মারা গেলেও এ গান বন্ধ করা যেত না। প্রত্যেক গায়ককে শেষ পর্যন্ত গাইতে হতো। 400 লাইনের মাথায় একবার একজন অজ্ঞান হয়ে যায়। সেই অজ্ঞান অবস্থাতেই তাকে চাকরি থেকে ডিসমিস করেন সূর্যনারায়ণ। এই মর্মান্তিক গানটির কিছু কিছু অংশ এরকম ছিল: রাজহাঁস রাজহাঁস পুকুরের আশপাশ, রাজহাঁস হাঁসফাঁস, বাবা পিসি মামা মাসি সকলেই পাশাপাশি। রাজহাঁস রাজহাঁস পুকুরের আশপাশ, জোড়া জোড়া বসবাস। রাজহাঁস রাজহাঁস তারা নয় দাস দাসী, জলে জলে যায় ভাসি। রাজহাঁস রাজহাঁস পুকুরের আশপাশ, রাজহাঁস হাঁসফাঁস। এই হাঁসফাঁসের জায়গাটা বারবার ঘুরে ঘুরে গাইতে হতো। গায়কেরাও সাংঘাতিক হাঁসফাঁস করত। তাদের মুখ দিয়ে ফেনা বেরিয়ে যেত, চোখ গোল্লা হয়ে যেত। সূর্যনারায়ণ চৌধুরী আনন্দে উত্তেজিত হয়ে গান শুনতে শুনতে বিশাল রামদা নিয়ে বড় বড় পেঁপে কলা গাছ কাটতেন। এখানে উল্লেখযোগ্য যে সূর্যনারায়ণের আনন্দের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ছিল কলা গাছ কাটা। এর জন্য তার বাড়ির পিছনের নাবাল জমিতে হাজার হাজার কলা গাছ লাগানো ছিল। আর সেই কলা বাগানের সামনেই ছিল নাট মন্দির, যেখানে সঙ্গীত চর্চা চলত। একদিকে সমবেত কণ্ঠে উচ্চ গ্রামে গান হতে থাকতো, আর একদিকে ডুগি তবলার তালে তালে রামদা হাতে নাচতে নাচতে একের পর এক কলা গাছ ধরাশায়ী করতেন সূর্যনারায়ণ। অসীম শারীরিক শক্তি ছিল সূর্যনারায়ণের। এক একটা বড় বড় কলা গাছ এক এক কোপে কেটে ফেলতেন তিনি। যেদিন হেস্তনেস্ত জন্মগ্রহণ করেছিল, তিনি 50টি কলা গাছ হেস্ত যদি নেস্ত হতো গানের সঙ্গে তালে তালে কেটেছিলেন। তবে সূর্যনারায়ণ চৌধুরী সবচেয়ে বেশি কলা গাছ কেটেছিলেন সেবার, যখন তার চিরশত্রু এবং পাশের গ্রামের ধানের ব্যবসায়ী বদ্রিকা পালের নাকি একটা ফোঁড়া উঠে বদ্রিকা বাবুর নাকটি রবারের বলের মতো ফুলে যায়। একজন কর্মচারীর মুখে এই খবর শুনে সূর্যনারায়ণ ধেই ধেই করে নাচতে লাগলেন। তখনই রামগোবিন্দ বাবুকে এত্তেলা দিলেন সঙ্গীত রচনার জন্য। রামগোবিন্দ বাবু ছিলেন বাহাদুর ব্যক্তি। 15 মিনিটের মধ্যে তিনি রচনা করলেন: হ্যাঁ, বদ্রিকার নাক ফুলে তো ফুলে যাক, কমু খাক ডাক, বাজাও জয় ঢাক। যেমন গান তেমনি জয় ঢাকের বাদ্য, আর সঙ্গে সূর্যনারায়ণ চৌধুরীর কলা বাগানে রামদা নৃত্য। সেদিন মাত্র 1.5 ঘন্টায় 70টি কলা গাছ ভূপতিত করেছিলেন তিনি। আজকালকার দিন হলে এই দৃশ্য 25 টাকার টিকিট কেটে লোকে দেখত। সেকালেও ভিড় কিছু কম হয়নি। 10 গাঁয়ের কয়েকশো লোক ভর দুপুরে রোদ মাথায় করে এই গান শুনেছে, নাচ দেখেছে। এমন কৃতবিদ্য রামগোবিন্দ সান্যাল, তার কিন্তু চাকরি গিয়েছিল নিতান্ত সামান্য কারণে, বলা উচিত সূর্যনারায়ণ চৌধুরীর খামখেয়ালিতে। নানা মানুষ নানা কারণে অথবা নিতান্ত অকারণে ক্ষেপে যায়। অনেক সময় সে নিজেও জানে না তার ক্ষেপে যাওয়ার কি কারণ। সূর্যনারায়ণকে কি এক অজ্ঞাত কারণে ছেলেবেলায় তার বন্ধু বান্ধব দেখা হলেই বলতো, কি হে সূর্য, জানো তো 1 মাঘে শীত যায় না। সঙ্গে সঙ্গে সূর্যনারায়ণ ক্ষিপ্ত হয়ে যেতেন। অনেকদিন আগের এসব কথা প্রায় ভুলে গিয়েছিলেন। সূর্যনারায়ণ সেবার বাড়ির সামনের বাগানটায় একটা নতুন দালান তুলেছেন। যথারীতি রামগোবিন্দ সান্যালকে আদেশ করলেন গান বাঁধতে, এবং যথারীতি রামগোবিন্দ বাবু তাড়াতাড়ি একটি খুব চমৎকার গান রচনা করে ফেললেন। চড়ুই থাকে ঘুলঘুলিতে কাকের বাসা মাথায়, বাবুই পাখি মাঘের শীতে ঘাসের বাসা বানায়। মাঘের শীতে শুনেই সূর্যনারায়ণ চৌধুরীর মাথায় রক্ত উঠল। চোখ রক্তবর্ণ করে তিনি চটি জুতো হাতে সান্যাল মহাশয়কে তাড়া করে গেলেন। নেমো খারাম, এত বড় সাহস তোমার! ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে কোন রকমে রামগোবিন্দ সান্যাল আত্মরক্ষা করলেন। সেই তার শেষ সঙ্গীত রচনা। তিনি জানতেও পারলেন না তিনি কি অন্যায় করেছেন, অথবা তার কি দোষ।
এই গল্প যদি রামগোবিন্দ সান্যালকে নিয়ে লেখা হতো তাহলে হয়তো এখানেই শেষ করা যেত, কিন্তু মনে রাখতে হবে এই গল্প সূর্যনারায়ণ চৌধুরীর পাগলামি বা সঙ্গীত প্রিয়তা বিষয়, সুতরাং সে সম্পর্কে আরো কিঞ্চিত বলা দরকার। সূর্যনারায়ণ বাবুর গান নিয়ে পাগলামি এক এক সময় এক এক রকম মাত্রা ছাড়িয়ে যেত। একবার তার বিলিতি গানের দিকে বিশেষ ঝোঁক দেখা গিয়েছিল। সূর্যনারায়ণের ধারণা ছিল তিনি খুব ভালো ইংরেজি জানেন। এতে কোনো দোষ নেই, কারণ নিজের সম্বন্ধে এরকম ধারণা অসংখ্য বাঙালি মনে পোষণ করেন। এই ভালো ইংরেজি জানা ধারণার বশবর্তী হয়ে সূর্যনারায়ণ নিজেই সঙ্গীত রচনা শুরু করলেন। একটি মোটা বেড়াল ও একটি দুঃখিত ইঁদুরকে নিয়ে তিনি একটি বিষাদ মধুর সঙ্গীত প্রণয়ন করেন। গানের প্রথম দুই পংক্তিতে বলা হয়েছিল মাদুরে একটি বেড়াল এবং টুপির মধ্যে একটি ইঁদুরের কথা। Sat rat in hat, fat cat on mat. তারপর ইঁদুরটি পালানোর চেষ্টা করলো, বিড়ালটি ধরার চেষ্টা করলো, তারপর ইঁদুর পালালো, বিড়াল দুঃখিত হলো, ইঁদুর ধরা পড়লো বিড়ালের থাবায়। এই রকম করে অবশেষে Fat cat fatter, sad rat no matter। এই শেষের দিকে অবশ্য গানে একটু ছন্দ বৈষম্য ছিল, কিন্তু মোটা বিড়াল আরো মোটা হয়ে গেল আর দুঃখী ইঁদুরের অস্তিত্ব রইল না। এই বেদনার্ত শেষাঙ্কটি যখন বিলিতি ব্যাক পাইপের তালে তালে গীত হতো, অনেকেই চোখের জল আটকিয়ে রাখতে পারতো না। সত্যি কথা বলতে কি, এই গানটি রচনার সময় সূর্যনারায়ণ নিজেও খুব হাউ হাউ করে কেঁদেছিলেন। সূর্যনারায়ণ চৌধুরী শুধু গান বেঁধে বা গান শুনেই সময় কাটতো তা নয়, তিনি উপার্জনের জন্য নানা ফন্দি ফিকিরও করতেন। মাঝে মাঝেই নানা ধরনের ব্যবসা শুরু করে দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে তার মধ্যে জড়াতে চাইতেন। একবার তিনি তার মামা ও পিসে মশাইকে সঙ্গে করে এক পারিবারিক ব্যবসার প্রতিষ্ঠান আরম্ভ করেন। প্রতিষ্ঠানটির নাম দিয়েছিলেন মামা পিসা অ্যান্ড নেফিউ কোম্পানি। এরকম নাম কেন, এ কেউ প্রশ্ন করলে তিনি জবাব দিতেন, নাম দেখে লোকেরা ভাববে জাপানি কোম্পানি। এই ব্যবসাটি অবশ্য কোনো নতুন জাতের ব্যবসা ছিল না, ব্যবসাটি খুবই পুরনো। গভীর রাতে দরজা বন্ধ করে সর্ষের তেলে ভেজাল মেশানো, তাই করতেন সূর্যনারায়ণ। প্রতি রাতে পিপে পিপে ভেজাল তেল ও আসল তেল মামা ও পিসে মশাইয়ের সঙ্গে নিজে হাতে মেশাতেন। একদিন ভেজাল মেশানোর সময় মামা ও পিসে মশাইয়ের মধ্যে ভেজাল তেলের অপকারিতা নিয়ে ভীষণ কথা কাটাকাটি থেকে মারামারিতে গড়ালো। সূর্যনারায়ণ একবার পিসের পক্ষ নেন, একবার মামার পক্ষ নেন। শেষ রাত নাগাদ মামা পিসা অ্যান্ড নেফিউ কোম্পানি ভেঙে গেল। রাত্রি শেষের সামান্য আলোয় ভেজাল তেল মেশানোর গোপন কক্ষ থেকে সূর্যনারায়ণ চৌধুরীর শ্রদ্ধেয় মাতুল ও পিসে মশাই রক্তাক্ত শরীরে খোঁড়াতে খোঁড়াতে চিরদিনের মতো বেরিয়ে গেলেন। আমাদের এই গল্পে এই ঘটনা অপ্রাসঙ্গিক, কিন্তু তবু উল্লেখ করতে হচ্ছে এই কারণে যে এই বিষয়টিকে নিয়েও সূর্যনারায়ণ চৌধুরী গান করেছিলেন এবং মাতৃভাষায় সেটি তার একমাত্র সঙ্গীত। নিশাতে নিশাতে কি সাথে কি সাথে মিলাতে মিলাতে সে কি মারামারি, মামা যদি হারে আমি তবে হারি, পিসা যদি হারে আমি তবে হারি, মামারে পিসারে ভেজালো মিশারে, মামারে পিসারে ভেজালো মিশারে। এই অল্প একটু পরেই অনায়াসে অনুমান করা যায় কি উচ্চ স্তরের প্রতিভা ছিল সূর্যনারায়ণ চৌধুরীর। সূর্যনারায়ণ চৌধুরী আজ বহুদিন হলো মারা গিয়েছেন, কিন্তু তাকে অনেকেই এখনো মনে রেখেছেন। সম্প্রতি তার দুই পৌত্র মিস্টার এইচ.এন. চৌধুরী এবং ডক্টর এন.এন. চৌধুরী ঘোষণা করেছেন যে সূর্যনারায়ণের জীবনী যদি কেউ রচনা করতে চান তাকে 10,000 টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এই গল্পে সূর্যনারায়ণের পাগলামি বা প্রতিভা সম্পর্কে যে সামান্য বর্ণনা দেওয়া হলো, তাতেই মহৎ কাজে যদি কেউ ব্রতী হয়, এই জীবনী রচনায় উৎসাহিত বোধ করে, তাহলে আমরা খুবই খুশি হব। হেস্তনেস্ত চৌধুরীদের সঙ্গে যোগাযোগ করলেই হবে। তবে একটা গোপন পরামর্শ,
ওরা যেন ঘুণাক্ষরেও টের না পান যে তাদের ঠাকুরদা পাগল ছিলেন। শুনছিলেন লেখক তারাপদ রায়ের লেখা গল্প হেস্তনেস্ত। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।